অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ডাব্লিউবিপি এক্সাম ডেট কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গেছে। ডাব্লিউবিপির জন্য যারা যারা প্রিপারেশন নিচ্ছ তারা আরও ভালো করে প্রিপারেশন নাও, কারণ এক্সাম ডেট কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গেছে। তো এখনও পর্যন্ত যারা যারা ডাব্লিউবিপির জন্য পড়াশোনা ঠিকঠাক মতো করে শুরু করনি তারা প্র্যাকটিস সেট লাগাও। যেহেতু তোমাদের 85 নম্বরের এক্সাম, তো এখানে কিন্তু যেহেতু একটাই এক্সাম হবে যতদূর পর্যন্ত আমি জানি, তো একটা যখন এক্সাম হবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্র্যাকটিস সেট ছাড়া আর কিন্তু কোনো উপায় নেই। তো আজকে চলো শুরু করা যাক। আজকে আমি এই ভিডিওটায় ম্যাথ এবং রিজনিংয়ের কিছু সলিউশন করছি, ঠিক আছে? আর এই যে পার্টটা, এই পার্টটার আরেকটা পার্ট, তোমাদের টোটাল 3টে পার্ট হবে এই পার্টটার, ঠিক আছে? সরি 4টে পার্ট হবে। তো 4টে পার্টকে আমি 3টে পার্টে কনভার্ট করে দেবো। ইংলিশ এবং জিকের জন্য একটা পার্ট, রিজনিংয়ের জন্য একটা পার্ট এবং ম্যাথের জন্য আরেকটা পার্ট, ঠিক আছে? তো চলো আজকে শুরু করা যাক। আর আরও একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে প্রথম আমি করতে পারি হচ্ছে 25টা প্রশ্নের সলিউশন, তারপরে আরও 49টা, তারপরে 85টা প্রশ্নের সলিউশন। তো চলো আজকে পার্ট 1 শুরু করি, বা শুধু ম্যাথটাই করাই, যেটা ইচ্ছা। তো এখনও পর্যন্ত জানি না কি করব, দেখি। তো শুরু করা যাক, চলো। প্রথম তোমার ম্যাথের থেকে যে প্রশ্নটা 3 নম্বরে বলছে, কোনো একটি নাম্বারকে 9 দ্বারা ভাগ করার ফলে ভাগফল 15 ও ভাগশেষ 3 দেখাচ্ছে। কোনো একটি সংখ্যাকে 9 দ্বারা ভাগ করার ফলে ভাগফল 15 এবং ভাগশেষ দেখাচ্ছে 3। তো আমরা কি জানি, 9 দিয়ে ভাগ করব, ভাগফল দেখাচ্ছে 15 এবং ভাগশেষ দেখাচ্ছে 3। তাহলে আমরা করব কি, 9 15 135 প্লাস 3, তাহলে কত হবে? 138 হচ্ছে আমার অ্যান্সার, তাই তো? এইভাবেই তো হবে। তো 138 কিন্তু আমার অ্যান্সার বেরিয়ে গেল। তারপরের অঙ্কটা বলছে কি, 20 থেকে 60-এর মধ্যে সেই সব সংখ্যা খুঁজে বার করতে হবে যা 3 দ্বারা বিভাজ্য ও বিভাজ্য সংখ্যার অঙ্কগুলির যোগফল 9 হয়। তো 20 থেকে 60-এর মধ্যে সেই সব সংখ্যা খুঁজে বার করতে হবে যা 3 দ্বারা বিভাজ্য ও বিভাজ্য সংখ্যার অঙ্কগুলির যোগফল হচ্ছে 9। ভালো কথা। 20 থেকে 60-এর মধ্যে আমার 3 দ্বারা বিভাজিত সংখ্যাগুলি, বিভাজিত অনেকগুলো সংখ্যা আছে, কিন্তু যেগুলো 3 দ্বারা বিভাজ্য সেগুলো তো 9 দ্বারা বিভাজ্য হবে। এবং যোগফল যদি 9 হয়, সংখ্যাগুলোর বিভাজিত সংখ্যাগুলোর যোগফল যদি 9 হয়, তাহলে আলটিমেটলি বুঝতে হবে যে সংখ্যাগুলি 9 দ্বারাই বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য নয়। কিন্তু অঙ্কটা ভালো করে পড়তে হবে, কি বলছে দেখো। তো বিষয়টা হচ্ছে কি, 9 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে 9 দ্বারা বিভাজ্য প্রথম সংখ্যা কত? 3 নং 27, তাহলে 9 × 3। 4 নং 36, 3 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা 9 এবং যোগফল 9। 5 নং 45, তাহলে 5 নং 45, এইটা একটা। আর হচ্ছে 6 নং 54। সবকটা 9 দ্বারা 3 দ্বারা ভাগ হচ্ছে এবং 9 যোগফল হচ্ছে। বিষয়টা কি, বিষয়টা হচ্ছে তোমাদের এই অঙ্কটা ঘাবড়ে দেওয়ার চেষ্টা করেছে। তাহলে আলটিমেটলি কিন্তু সংখ্যাটা 9 দ্বারা বিভাজিত বললেই অঙ্কটা সহজ হতো, কিন্তু অঙ্কটা সহজ করেনি, অঙ্কটা কঠিন করার চেষ্টা করেছে। তো এই রকম টাইপের 20 থেকে 60 পর্যন্ত কতগুলো সংখ্যা পেলাম? 1টা, 2টো, 3টে এবং 4টে। তাহলে বোঝা গেল অপশান কত হবে? অপশান নাম্বার এ। নেক্সট প্রশ্ন কি বলছে? বলছে 4 নম্বর প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন। একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থে লসাগু ও গসাগু যথাক্রমে 60 এবং 4। ভালো কথা। আমরা জানি দুটো সংখ্যার, আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান সমান
সংখ্যা দুটির লসাগু এবং সংখ্যা দুটির গসাগু। তাহলে দুটি সংখ্যার গুণফল। তাহলে দুটি সংখ্যা কি কি? আমি এই দুটো সংখ্যাকে ধরলাম, একটা এ একটা বি, একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থ। বলছে দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্যের 3/5 অংশ। তাহলে প্রস্থ যদি 3 হয়, 3x হয়, তাহলে দৈর্ঘ্য কত হবে? 5x। ভালো কথা। 3 5 কত? 3 5 হচ্ছে 15। তাহলে 15x সমান সমান 60 × 4, সরি 15x²। কেন 15x² হলো? একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থ, তাই তো? তো দৈর্ঘ্য প্রস্থ লসাগু গসাগু যথাক্রমে এটা। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল সমান সমান কি? সমান সমান কি? দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল সমান সমান কি? সমান সমান হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে 15 দিয়ে কাটলাম 60কে 4, তাহলে x² এর ভ্যালু 16। তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে 4। ভালো কথা, ভালো কথা। এবার বলছে মাটির দৈর্ঘ্য কত? তাহলে মাটির দৈর্ঘ্য আমি x যখন পেয়ে গেছি, তাহলে 5x হচ্ছে মাঠটার দৈর্ঘ্য। তাহলে 5 × 4 করলে কত হবে? 20 হবে। এই যে 20 মিটার। নেক্সট প্রশ্ন হচ্ছে এখানে তো আর হ্যাঁ 11 নম্বর। নেক্সট প্রশ্ন হচ্ছে 11 নম্বর। বলছে 4 জন বালক এ বি সি ডি এর বয়সের গড় 5 বছর। তাহলে 4 জনের বয়সের গড় হচ্ছে 5 বছর, এ থেকে ডি পর্যন্ত। তাহলে এ বি সি এবং ডি 4 5 কত হবে? 20। এবার বলছে এ বি ডি ই, এ বি ডি ই এরা কত? এরাও 4 জন আছে, কিন্তু এদের বয়সের গড় 6। তাহলে 4 6 কত? 24। এবার দেখো এ বি ডি দুটোই আছে। তাহলে এই যে এ বি সি ডি, এই সি ধরেছিল 20 এবং ডি এর হয়ে গেল কত? 24। তাহলে ই এর বয়স কত? ই এর বয়সটা কত বার করতে কি পারবো? বার করতে পারবো? যদি সি এর বয়স হয় 8, ভালো করে বুঝতে হবে আমাকে। যদি সি এর বয়স হয় 8, তাহলে সি এর বয়স, এখানে সবার বয়স ছিল এ বি ডি। তো এ বি ডি এর বয়স, আমি একটা অন্য কালি নিলাম। এখানে এ বি ডি সি এর বয়স যদি এখানে 8 হয়, তাহলে এদের বয়স কত? 12 বছর। এ বি ডি তো এখানেও আছে, তাহলে এখানে যদি এ বি ডির বয়স 12 বছর, তাহলে ই এর বয়স কত? তাহলে 12 থেকে 12 মাইনাস গেলেই তো 24 হবে, সরি প্লাস হলেই তো 24 হবে। তাহলে ই এর বয়স কত? 12 বছর। নেক্সট প্রশ্ন বলছে 13 নম্বর। বলছে দুটি স্তম্ভ যাদের দৈর্ঘ্য যথাক্রমে 6 এবং 11 মিটার সমতল ভূমিতে উলম্বভাবে পোতা হয় পরস্পরের থেকে 12 মিটার দূরত্বে। ভালো কথা, 12 মিটার দূরত্বে। তাহলে দুটি স্তম্ভর দৈর্ঘ্য, কালারটা চেঞ্জ করে নিই, চোখে লাগছে। দুটি স্তম্ভের দৈর্ঘ্য ঠিক এই রকম পজিশানে আছে। একটা হচ্ছে 6 মিটার, একটা হচ্ছে 11 মিটার। উলম্বভাবে পোতা হয় এবং একে অপরের থেকে 12 মিটার দূরত্ব হবে। বলছে তাদের মাথার দুটির দূরত্ব কত হবে? ভালো কথা। তাহলে এটা 6 হলে এটাও 6 হবে, তাহলে বাদ বাকি হচ্ছে 5। এইটুকু হচ্ছে তোমার 5, আর এইটুকু কি হবে? এইটুকু হবে তোমার 12। তাহলে এটা 5 হচ্ছে, এটা 12 হচ্ছে, তাহলে 5² প্লাস 12² ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান তো অতিভুজ স্কোয়ার। তাহলে এটা হচ্ছে তোমার 13² মানে তাদের মাথার দূরত্বটা হবে এটা 13 কোথায়? ডি নম্বর অপশানে। নেক্সট প্রশ্ন বলছে একটি পরিবারের গ্রুপ ছবিতে পিতা বসেছিলেন পুত্রের বাঁ দিকে। আচ্ছা, এটা রিজনিং আছে, আমি রিজনিংটা পরের একটা অঙ্কে করাবো, ঠিক আছে? হ্যাঁ, পরের একটা ভিডিওতে বলে দেবো। যেহেতু এখন ম্যাথের করছি, তো ম্যাথের ভিডিওটাই হোক। বলছে 3 2 1 6 সংখ্যাগুলি দিয়ে কতগুলি 2 অঙ্কের বিজোড় সংখ্যা তৈরি করা সম্ভব? 2 অঙ্কের বিজোড় সংখ্যা, একটা হচ্ছে 3 1, একটা হচ্ছে 1 3, একটা হচ্ছে 2 1, একটা হচ্ছে 6 1, একটা হচ্ছে বিজোড় সংখ্যা 2 3, একটা হচ্ছে 6 3। আর কি হবে? 1 আর 3 দুটোই বিজোড় সংখ্যা ছিল, তো 1 দিয়ে আমি করলাম 3টে এবং 3 দিয়ে করলাম 3টে, তাহলে 3 আর 3 6টা সংখ্যা আমার হলো। নেক্সট প্রশ্ন বলছে 17 নম্বর। বলছে
1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব করে 10 কিউব। তাহলে আমার এটাকে মনে রাখতে হবে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 পুরোটার সেকেন্ড হোল স্কোয়ার। কতগুলো সংখ্যা আছে? 10। তাহলে 10 ইন্টু 11 ডিভাইডেড বাই 2 পুরোটার হোল স্কোয়ার। 10 দিয়ে কাটলে এটা 5, 5 11 55। তাহলে 55 স্কোয়ার করলে কত হবে? 5-এর পরের সংখ্যা হচ্ছে 6, 5 6 30 আর 5 5 25। তাহলে 30 25 হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 19 নম্বর প্রশ্নটা বলছে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রের পরিলিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পরিলিখিত মানে তো আমি জানি না, তো বৃত্তের বাইরের দিকটাই হবে, ভেতরের দিকটা হলেও আচ্ছা ভেতর বাইরে দুটোই করে নেব। যদি ভেতর বাইরে দুটোই হয়, আমি পরিলিখিতটা মানে বুঝতে পারছি না, তো যাই হোক আমি আগে আঁকি ছবিটা। যদি বৃত্তের বাহু হয় 5, তো বলছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত, তো সেক্ষেত্রে এটা হবে 5√2। বৃত্তের বাহু বর্গক্ষেত্রের বাহু যদি হয় 5, তো সেক্ষেত্রে আচ্ছা পরিলিখিত মানে বাইরেরটাই আছে, পরিলিখিত মানে বাইরে মানে এই রকম এই পজিশনটা বলছে। কোন পজিশনটা বলো তো? এই পজিশনটা, সরি টাচ হচ্ছে না। এই পজিশনটা বলছে, ঠিক আছে। পরিলিখিত মানে হচ্ছে বৃত্ত বর্গক্ষেত্রের বাইরে আছে, ঠিক আছে। তো নেক্সট প্রশ্ন বলছে 20 নম্বর, বলছে রাজু 4,500 টাকা একটি কোম্পানিতে নিয়োগ করে 2.5 বছর পরে 1350 টাকা সুদ পেয়েছে। 4,500 টাকা নিয়োগ করেছে, 2.5 বছর পরে মানে 2.5 বছর। রেট অফ ইন্টারেস্ট আমি জানি না কত পেয়েছে, ডিভাইডেড বাই 100, আর এখানে হচ্ছে 1350। পয়েন্ট তুললাম, এখানে একটা শূন্য দিলাম, 1 2 1 2, ভালো কথা। 5 দিয়ে কাটলে এটা 9, 5 দিয়ে কাটলে এটা 2, আর কাটা যাচ্ছে না। 9 দিয়ে কাটলে এটা 150, 25 দিয়ে কাটলে এটা 6, তাহলে 6 দুগুণি, আর এর ভ্যালু হচ্ছে 12%। বোঝা গেল। নেক্সট প্রশ্ন হচ্ছে যদি 2t প্লাস 3t ইকুয়ালস টু 4t প্লাস 6t মাইনাস 10 হয়, তবে টি এর মান কত? তো টিগুলো একদিকে নিই, এদিকে হচ্ছে 5t মাইনাস এই 6 আর 10 10t ইকুয়ালস টু -10, তাহলে -5t ইকুয়ালস টু -10, মাইনাস মাইনাস কাটলো, টি এর মান হচ্ছে 2, টি এর মান হচ্ছে 2। নেক্সট প্রশ্ন এখানে আর আছে না, 25 পর্যন্ত নেই, 26 27 28 এগুলো সব রিজনিং। 32 নম্বর অঙ্ক একটা আছে, কি বলছে দুটি সংখ্যার অনুপাত 4:7, যদি দুটি সংখ্যার সঙ্গে 4 যোগ করা হয় তাহলে সংখ্যা দুটির অনুপাত হয় 3:5, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? 4:7 আর হবে 3:5, ডিফারেন্স কত? 2, ডিফারেন্স কত? 3, তাহলে 3 3 9, 3 5 15, 2 4 দুগুণি 8, আর 7 দুগুণি 14। 8 থেকে 9 বাড়ছে, 1 বাড়ছে, ওরা বলছে 4 যোগ করছে, 1-এর ভ্যালু 4, তাহলে বৃহত্তম সংখ্যাটা কত? তাহলে বৃহত্তম সংখ্যা 8 আর 14-এর মধ্যে 14, তাহলে 4 14 56 হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলছে প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত? তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার এরকম। এটার ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1, 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। কতগুলো আছে? 5, তাহলে 5 ইন্টু 6 ইন্টু 5 2 10 11 বাই 6, তাহলে আমার কত হচ্ছে? 55। এবার এদের গড় বলেছে, গড় মানে হচ্ছে 5 দিয়ে ভাগ করব, বর্গের গড় 5 দিয়ে ভাগ করলে 11 হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে আমার এটা 42 নম্বর অঙ্কটা কি বলছে? এইরকম, যদি এক্সের মান হয় এত, তবে এক্স স্কোয়ারের মান কত হবে? তাহলে 15 স্কোয়ার 225 মাইনাস এটা হচ্ছে 144, ভালো কথা। 144 মানে আমার এদিকেতে আসছে তোমার 1, আর এটা হচ্ছে 8, এরকম রুটের মধ্যে, তাহলে এটা হচ্ছে তোমার রুট থেকে বেরোলে হচ্ছে 9, তাহলে এটা হচ্ছে এক্সের মান, তাহলে এক্স স্কোয়ারের মান কত? এক্স স্কোয়ারের মান হচ্ছে 81। নেক্সট প্রশ্ন
বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। একটা আয়তক্ষেত্র, ভালো কথা, তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। এটা এক্স হলে এটা হচ্ছে 4x, ভালো কথা। তাহলে বলছে পরিসীমা 40 মিটার, তাহলে 2 ইন্টু এক্স প্লাস 4x ইকুয়ালস টু 40। 2 দিয়ে কাটলে এটা 20, তাহলে 5x এর মান কত? 20। এক্স এর মান কত? 4। এবার বলছে তাহলে ক্ষেত্রফল কত বর্গমিটার? ক্ষেত্রফল মানে 4 4 16, আর এটা হচ্ছে 4 4 4 16 কত? 64। নেক্সট প্রশ্ন বলছে অঙ্কের, না 49 অবধি নেই, হ্যাঁ এখানে কয়েকটা আছে। বলছে এক ব্যক্তির তার মাসিক বেতনের 65% খরচ করে এবং প্রতি মাসে 525 টাকা সঞ্চয় করে, তাহলে ব্যক্তিটির মাসিক বেতন কত? 100%ও রোজগার করছে, 65% খরচ করছে, তার মানে 35%ও সঞ্চয় করছে, এর ভ্যালু হচ্ছে 525। তাহলে 100-র ভ্যালু কত? 5 দিয়ে কাটলে এটা 7, 5 দিয়ে কাটলে এটা 20, 7 দিয়ে কাটলে 7 সাথে 49 আর 5 সাথে 35, তাহলে 1-এর ভ্যালু 75, তাহলে 20-র ভ্যালু হচ্ছে 1500। ঠিক আছে। তারপরের প্রশ্ন বলছে দুটি পাত্র এ এবং বি স্পিরিট ও জল আছে যথাক্রমে 5:2 এবং 5:3, একটায় এ আছে, বি আছে, এটা হচ্ছে 5:2, এটা হচ্ছে 5:3। কী অনুপাতে মেশালে 9:5 হবে? তাহলে আমি করব কি, 5/7 এখানে প্রথমটাকে নিয়ে কাজ করব, তারপরেরটা হচ্ছে 5/8, আর এখানেও প্রথমটাকে নিয়ে কাজ করব, 9:5 ছিল, তাহলে 9/14, ভালো কথা। এবার আমি এই 14, তো এখানে দেখো কি করতে হয় এই অঙ্কগুলোর ক্ষেত্রে, একটু দেখে নাও। এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি বাদবাকি এখানে 14 ইন্টু 8 ইন্টু 7 নিয়ে কাজ করব, এখানে 14 ইন্টু 8 ইন্টু 7 নিয়ে কাজ করব, এখানে 14 ইন্টু 8 ইন্টু 7 নিয়ে কাজ করব। 14 14 কেটে গেল, 7 7 কেটে গেল এবং 8 8 কেটে গেল, ভালো কথা। কেটে যখন গেল তখন আমি 5 14 70, 70 8 7 8 56, 560, 8 8 কেটে গেল, 5 14 70, 7 7 49, 490, আর এটা হচ্ছে 7 8 56, তাহলে 56 ইন্টু 9, 6 নং 54, 4 হাতে আমার 5, 5 নং 45 আর 5 হচ্ছে 50, 504। ডিফারেন্স করি, 490 থেকে 504 14, আর 560 থেকে তোমার হচ্ছে 56, তাহলে 1:4 হচ্ছে আমার অ্যান্সার, 1:4। এই যে 1 নম্বর অপশানটা ছিল, এখানে আর নেই। 60 নম্বর প্রশ্ন। 60 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে এ হচ্ছে 25 বছরের বড় বি এর চেয়ে, ভালো কথা। এ হচ্ছে 25 বছরের বড় বি এর চেয়ে, তাহলে বি যদি এক্স হয় এ হবে এক্স প্লাস 25, ভালো কথা। এবার বলছে 15 বছর পর এ এর বয়স বি এর বয়সের দ্বিগুণ হবে, আরও 15 বছর গেলাম, তাহলে আরও 15 বছর করলাম, এর সাথেও 15 বছর গেলাম, এ এর বয়স বি এর বয়সের দ্বিগুণ, তাহলে এক্স প্লাস 15 বাই এক্স প্লাস 40 ইকুয়ালস টু 1/2, এটা করলাম ক্রস গুণ, তাহলে 2x ইকুয়ালস টু 2x প্লাস 30 ইকুয়ালস টু এক্স প্লাস 40, তো এক্সের ভ্যালু আমার বেরোলো 10, তাহলে এক্সের ভ্যালু যদি আমার 10 বেরোয়, তাহলে বি এর বর্তমান বয়স কত? বি এর বর্তমান বয়সটাই তো ছিল এক্স, তাহলে এক্স কত? 10 বছর। নেক্সট প্রশ্ন বলছে একটি ঘনকের আয়তন 512 কিউবিক। ঘনক মানে হচ্ছে বর্গক্ষেত্র, তার 3D, ঠিক আছে। এর ফর্মুলা হচ্ছে ঘনকের আয়তনের বাহু কিউবের ভ্যালু হচ্ছে 512, তো 512টাকে আমি করতে পারি 8-এর কিউব লিখতে পারি, তাহলে বাহু কত আমার? 8, এক একটা বাহু হচ্ছে 8। সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 4 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে 4 ইন্টু বাহু স্কোয়ার, 8 8 64, তাহলে 4 4 16 6 হাতে আমার 1, 4 6 24 আর 1 25, 256, ঠিক আছে। ঘনকটার সমগ্র তলের ক্ষেত্রফল কত? ভুল বললাম, এটা 6, এটা হবে 6 ইন্টু বাহু স্কোয়ার,
ঠিক আছে, 6 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে 6 ইন্টু 8 8 64, তাহলে 4 6 24 4, হাতে আমার 2, 6 6 36 37 38, এইটা হচ্ছে আমার অ্যান্সার 384। ওটা 4 ইন্টু না, ওটা 6 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে 384 হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলছে অঙ্কের ক্ষেত্রে, হ্যাঁ 64, ভালো ভালো অঙ্ক আছে কিন্তু দেখো, 20 মিনিটের ওপরে আমি করলাম। বলছে এ বি এর 50% কর্মক্ষম, এ বি এর 50% কর্মক্ষম, বেশি বলেনি। আচ্ছা, এ বি এর 50% কর্মক্ষম, সি, আচ্ছা এ বি এর 50% কর্মক্ষম সি, এবং বি এর অর্ধেক কর্মক্ষম, বোঝা যাচ্ছে না, যাই হোক করি। বি এর 50% কর্মক্ষম হচ্ছে সি, এতটুকু আমি বুঝলাম। তাহলে বি যদি 2 হয়, সি হচ্ছে 1। আর বলছে এ এবং বি এর অর্ধেক কর্মক্ষম, এ এবং সি, এ এবং বি এর অর্ধেক কর্মক্ষম। আচ্ছা 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 আচ্ছা, দুটো লাইন একসাথে পড়তে হবে এক্ষেত্রে, এ বি সি। এ বি এর 50% কর্মক্ষম, তার মানে হচ্ছে এটা 2 হলে এটা হচ্ছে 1, আর এদের দুজনের অর্ধেক কর্মক্ষম হচ্ছে সি, তার মানে এটা হচ্ছে 1.5। ভালো কথা। বলছে সি একা একটা কাজ করে 40 দিনে, তাহলে একত্রে কত দিনে করবে? তাহলে 40 ইন্টু 1.5 করলে হচ্ছে 60, টোটাল কত দিনে শেষ করবে? 2 আর 1 3, 4.5, তাহলে 4.5 পয়েন্ট তুললাম 0, 15 দিয়ে কাটলে 3 15 45, 15 দিয়ে কাটলে 40, তাহলে 40/3 মানে 13 পূর্ণ 1/3, এটা হচ্ছে আমার অ্যান্সার। এর পরের প্রশ্ন বলছে 69, একটি থলিতে 25 পয়সা, 10 পয়সা এবং 5 পয়সার মুদ্রা এত আছে, তাহলে 25 পয়সার মুদ্রা, 10 পয়সার মুদ্রা এবং 5 পয়সার মুদ্রা 1:2:3 অনুপাতে রয়েছে। তাহলে 25 পয়সা, 10 পয়সা হচ্ছে দুটো, মানে 20 পয়সা, আর এটা 15 পয়সা, তাহলে 15 25 40 60, তাহলে 60 পয়সা। আর বলছে ওই থলিতে 24 টাকা আছে, তাহলে 60 পয়সার ভ্যালু হচ্ছে 24, তাহলে 60 পয়সার ভ্যালু হচ্ছে 24 টাকা, ওদের কাছে হচ্ছে 24, তাহলে 0.60 ভ্যালু হচ্ছে 24, তাহলে 1-এর ভ্যালু হচ্ছে 6 দিয়ে কাটলে এটা 4, 1-এর ভ্যালু হচ্ছে 40। ভালো কথা। তাহলে বলছে 5 পয়সার মুদ্রা কতগুলো রয়েছে, তাহলে 1-এর ভ্যালু যদি 40 হয়, 1-এর ভ্যালু যদি 40 হয়, তাহলে 5 পয়সা ছিল 3টে, মানে 3 অনুপাতে, তাহলে 3 ইন্টু 40 করলে কত হচ্ছে? 120টা হচ্ছে তোমার 5 পয়সার আছে। নেক্সট প্রশ্ন 70, বলছে xy প্লাস 7y ইকুয়ালস টু 84, এক্স প্লাস 7 ইকুয়ালস টু 3, তাহলে এক্সের মান আমার বেরোলো 4, ভালো করে বোঝো, সরি হ্যাঁ -4, এক্সের মান বেরোলো -4, কেন? এক্সটা যদি ওদিকে চলে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে -4y প্লাস 7y ইকুয়ালস টু 84, তাহলে এখান থেকে কত হচ্ছে? 3y এর ভ্যালু 84, ওয়াই দিয়ে 3 দিয়ে কাটলাম, 3 2 6 7 8 3 8 24, তাহলে ওয়াই এর মান হচ্ছে 28। ভালো অঙ্ক, বেশ সুন্দর অঙ্ক। 72টা বলছে 7 থেকে 41-এর মধ্যে এমন কতগুলি সংখ্যা আছে যা 9 দিয়ে বিভাজ্য কিন্তু 3 দিয়ে বিভাজ্য নয়। ভালো কথা। 7 থেকে 41, 9 দিয়ে প্রথম সংখ্যাই হচ্ছে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 36। এবার বলছে 9 দিয়ে বিভাজ্য কিন্তু 3 দিয়ে বিভাজ্য নয়, তো 9 দিয়ে তো এগুলো বিভাজ্য এবং 3 দিয়ে বিভাজ্য, তার মানে এগুলো কোনোটাই হবে না, মানে 0 হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট প্রশ্ন অঙ্ক বলছে যদি কোনো নকশাতে 0.4 ইঞ্চি দূরত্বের অর্থ 6 ফুট দূরত্বের সমান, এটা রিজনিং অঙ্ক, তাহলে 0.4 ইঞ্চির দূরত্ব হচ্ছে 6 ফুটের সমান, তাহলে 72 ফুট দূরত্বে অবস্থিত অট্টালিকার দূরত্ব ওই নকশাতে কত হবে? 6 দিয়ে কাটলে এটা 12, 4 দিয়ে কাটলে এটা 4.8, ঠিক আছে, ইঞ্চি, 4 বরং 48 ইঞ্চি, মানে 4.8 ইঞ্চি হবে দূর অট্টালিকার দূরত্ব ওই নকশাতে কত হবে? এখানে যদিও ভুল আছে, সরি 76 আছে, এটা আমারই ভুল হয়েছে, এটা 72 না, এটা 76, এটা 76, 2 দিয়ে কাটলে এটা 3, 2 দিয়ে কাটলে এটা 38, তাহলে 0.4 ভ্যালু হচ্ছে 3, তাহলে 38-এর ভ্যালু হচ্ছে 0.4/3 ইন্টু 38, তাহলে 3 8 24, 4 হাতে 2, 3 4 12 13, সরি 4 8 32, 2 হাতে আমার 3, 3 4 12 13 14 15,
তাহলে বাই 3, 3 দিয়ে কাটলে 3 5 15 আর 0, ওই 5 ইঞ্চির কাছাকাছি হবে অ্যান্সার। নেক্সট প্রশ্ন 77 বলছে 12% সুদের হারে 67,200 টাকার 3 বছরের সুদ আসল কত হবে? 67,200, 12% ইন্টারেস্ট, 3 বছরের সুদ বার করি আগে। 0 0 0 0 কাটলাম। 672 ইন্টু 36, তো 672 ইন্টু 36 করলে 6 দুগুনি 12, একটু বেশি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে তোমার 24,191 প্লাস 67,200, ওই 300 প্লাস হচ্ছে তোমার 67,200, 91,392 সুদ আসলে হবে। নেক্সট প্রশ্ন, যদি কোনো সংখ্যার 4/5 অংশ, 4/5 অংশের সংখ্যার 4/5 অংশের 3/4 অংশ হাফের সমান হয়, আচ্ছা 3/4 অংশ যদি হাফের সমান হয় তাহলে 4 4 কাটলো, এক্সের ভ্যালু হচ্ছে আমার হাফ ইন্টু 5/3, তাহলে 5/6 হচ্ছে এটার অ্যান্সার। ঠিক আছে, যারা যারা বোঝুনি আরেকবার দেখে নিও। নেক্সট প্রশ্ন 81 নম্বর বলছে সত্যজিৎ 3 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে স্কুলে যায় এবং 2 কিলোমিটার গতিতে ঘন্টা থেকে স্কুল থেকে ফিরে আসে, মোট 5 ঘন্টা সময় লাগে। তাহলে যত যাচ্ছে 3 কিলোমিটার, যত আসছে 2 কিলোমিটার ইন্টু ঘন্টা বাই 3 প্লাস 2, তাহলে 3 ইন্টু 2 ইন্টু 5 ডিভাইডেড বাই 5, 5 যে 5 কেটে গেল, 3 দুগুণি কত? 6 কিলোমিটার। নেক্সট এবং লাস্ট প্রশ্ন, 15 টাকার 4 পূর্ণ 1/8, 15 টাকার, তাহলে 4 8 32 আর 1 33/8 ইন্টু 4/11 ইকুয়ালস টু কত টাকা? তাহলে 11 দিয়ে কাটলে এটা 3, 4 দিয়ে কাটলে এটা 2, তো 3 15 45/2 করলে আমার 22 টাকা 50 পয়সা আছে। অপশান অবশ্যই থাকতে হবে 22 টাকা 50 পয়সা। তো এই ছিল আজকে আমাদের এসএসসি বলছি ডাব্লিউবিপির এক্সপেক্টেড কোশ্চেনের একটা পিডিএফ। এটা খুব সম্ভবত লীলা রয় থেকে করা। তো যারা যারা ডাব্লিউবিপি দেবে তারা অবশ্যই এই ভিডিওগুলো দেখো ভালোভাবে, ইন ডিটেলসে যেহেতু আমি করলাম। তো তোমাদের আশা করছি কোনো অসুবিধা হবে না। 27 মিনিটে কিন্তু আমার পুরো ম্যাথ হয়ে গেল। 1 ঘন্টা সময় দেবে, তারপর রিজনিং করবে, হয়ে যাবে যা মনে হচ্ছে। এবার আমি তো এখানে ভিডিওতে করলাম, তোমরা বাড়িতে বসে অবশ্যই প্র্যাকটিস করে নিও। তো অল দ্য বেস্ট সবাইকে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ সবাইকে।